কাঁধে ব্যাগ জড়িয়ে ঢাকা শহরে একবার এবারই আবার ওই বাড়ি খুঁজে বেড়াচ্ছি একটা বাসা ভাড়া নেওয়ার জন্য। আমি গ্রাম থেকে এসেছি ঢাকায় কাজের উদ্দেশ্যে, কিন্তু এখন দেখছি কাজ খোঁজার থেকে বাড়ি খোঁজাটা সব থেকে বড় মুশকিল হয়ে গেল। কারণ যেখানে যাই ব্যাচেলর ভাড়া দেওয়া হবে না। কেন ভাই? ব্যাচেলররা কি তোমাদের কি ক্ষতি করেছে সে জিনিসটাই তো বুঝতে পারে না। আমি এভাবে কত যে হেঁটেছি তা জানি না। তখনই সামনে খেয়াল করলাম সাইনবোর্ডের মধ্যে লেখা আছে বাসা ভাড়া দেওয়া হয়। এর পাশে দেখলাম একটা বাংলো বাড়ি, ওটা মনে হয় তাদের পার্সোনাল বাড়ি, তাই হয়তোবা ওখানে ভাড়া দেওয়ার কোনো চান্স নেই। বাড়িটার দিকে ভালো করে তাকিয়ে দেখছিলাম, তখনই দারোয়ান এভাবে তাকাতে দেখে আমার উদ্দেশ্যে বলে ওঠে, ভাই, এভাবে তাকিয়ে লাভ নেই, কারণ আপনি যেভাবে তাকিয়ে আছেন আমার তো মনে হচ্ছে কখন যে ওদের বাসার গার্ড এসে আপনাকে মারতে ধরে। কেন ভাই? আমি কি করেছি? আমি চোর নাকি ডাকাত যে ওরা আমাকে মারতে আসবে? কারণ আপনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনি বাসা ভাড়া খোঁজার জন্য রাস্তার এই দেখবা ওইদিকে খুঁজে বেড়াচ্ছেন। তাই বললাম যদি ওখানে যান তাহলে দেখা গেছে মাইল ছাড়া আর কোনো কিছু পাবেন না। কারণটা ঠিক বুঝতে পারলাম না, এটার কারণ কি? কারণ এই বাড়িটা যার মনে হচ্ছে এই শহরের সব থেকে ধনী একজন মানুষ, আর এমন ওনার কত হাজারটা যে বাড়ি আছে তার কোনো হিসাব নেই, কিন্তু এটা পার্সোনাল বাড়ি। আপনি হয়তোবা মেহরাব সাহেবের নাম শুনেছেন। হ্যাঁ, যিনি আমাদের এ শহরের সব থেকে ধনীর মধ্যে একজন, মেহরাব সাহেব। নামটা শুনে দাঁড়িয়ে গেলাম, কারণ লোকটা কোনো সাধারণ লোক না। উনি অনেক বড় লোক, আর ওনার অনেক বড় বড় বিজনেস আছে। কেন ভাই, দাঁড়িয়ে গেলেন কেন, কি হয়েছে? চোখে মোটা ফ্রেমে চশমাটা ঠিক করে ভ্রু মুচকে ওনাকে বললাম, আসলে অনেক সময় থেকে আমি একটা রুম খুঁজছিলাম, কিন্তু কোথাও পাচ্ছিলাম না, সেজন্য খুব দুশ্চিন্তায় আছি। আপনাকে দেখে আমার কাছে ভদ্রলোক বলে মনে হচ্ছে। আপনার গ্রাম কোথায় আর আসছেন কোথায় থেকে? আমি রাজশাহী থেকে এসেছি এই ঢাকা শহরে, এবং চাকরির উদ্দেশ্যে। এখানে আমার একজন বন্ধু আছে, পরিচিত বন্ধু। ছোটবেলায় দুজন একসাথে বড় হয়েছি। ওর কাছে আসছিলাম, আমাকে ঠিকানা দিয়েছিল, কিন্তু আসার সময় হারিয়ে গেছে। ও এই শহরেই থাকে, কিন্তু আমি সঠিক ঠিকানাটা জানি না বলে এখানে একটা বাসা নেওয়ার জন্য খুঁজছিলাম, কিন্তু কেউ আমাকে বাসা দিতে চাইতেছে না। ভাই, আপনি অনেক বোকাশোকা একজন মানুষ। আপনি যা বলছেন এসব যদি আপনি বাড়িওয়ালাকে বলেন তাহলে কি আপনার মনে হয় আপনার বাসা ভাড়া পাবেন? আপনি আমার দেশি মানুষ, তাই কি বলবো, কিন্তু আপনি একটু বোকা মানুষ। কিন্তু আমি আপনাকে সাহায্য করব। হ্যাঁ, আপনি চুপ থাকবেন, আমি বাড়িওয়ালাকে যা বলার বলবো। দারোয়ান লোকটা অনেকটা ভালো প্রকৃতির মানুষ। লোকটা আমাকে নিয়ে যায় বাসার ভেতরে। একটু সময় পর আমাকে একটা স্টোর রুমে অপেক্ষা করতে বলে উপরে চলে যায়। কিছু সময় পর একটা মাঝবয়সী মহিলা আসে। তখন উনি দারোয়ানকে বলে, মফিজ, এই কি সেই ছেলে? দারোয়ান মাথা নাড়ায়। তখন ভদ্রমহিলা বলে ওঠে, তোমার ফ্যামিলিতে কে কে থাকে বাবা? সত্যি বলতে আমার পরিবারে আমি ছাড়া আর কেউ নেই। তুমি ছাড়া তোমার পরিবারে আর কেউ নেই মানে? বুঝলাম না কথাটা ঠিক আমি। আসলে আন্টি, ছোটবেলায় আমার মা বাবা একটা দুর্ঘটনায় মারা যায়, এবং আমি ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হই, এবং কি নিজের টাকায় পড়াশোনাটা শেষ করি। আর এই শহরে এসেছি আমি একটা চাকরির উদ্দেশ্যে। আমার এখন বর্তমানে কোনো চাকরি নেই, থাকার মতো জায়গাও নেই। আমি এসেছিলাম আমার এক বন্ধুর কাছে, কিন্তু ঠিকানাটাও হারিয়ে ফেলেছি। কি ব্যাপার মফিজ, তুমি বললে ছেলেটার চাকরি আছে আর সবকিছু ঠিক আছে, তাহলে ও তো উল্টো কথা বলছে। তখনই দারোয়ান আমাকে ইশারা দিয়ে বলে ওঠে, আরে আসলেই তুমি একটা গাধা, তোমাকে এসব কথা কে বলতে বলেছে? তোমাকে দেখে এখানে আমি বিপদে পড়ে গেলাম, তখন আমি ম্যাডামকে বলি, ম্যাডাম, আসলে ছেলেটা একটু বোকা আর খুবই সহজ সরল। ও সবসময় সত্য কথা বলে, আমি ওকে এসব বলতে বারণ করেছি। আসলে ও আমাদের ওইখানকার এই ছেলে দেখে আমার খুব ভালো মনে হয়েছে, কারণ আপনার তো ভালো আর বিশ্বস্ত একটা ছেলে প্রয়োজন সেজন্য। মনে মনে ভাবছি হয়তোবা এখানে আমার আর বাসা ভাড়াটা হবে না, তাই চলে যাব। এমন সিদ্ধান্ত নিয়ে হাতের ব্যাগটা কাঁধে তুলে আমি যখন হাঁটা ধরবো, তখনই ভদ্র মহিলাটি আমাকে দেখে আবার দাঁড় করিয়ে বলে ওঠে, আরে, তুমি চলে যাচ্ছ কেন? তোমাকে তো আমি কিছু বলিনি। আমি দাঁড়িয়ে পড়লাম। তখনই আবার ও বলতে শুরু করে, ভদ্র মহিলাটি, তুমি সত্য কথা বলেছো, আর আমি যারা সত্য কথা বলে পছন্দ করি। তুমি আসলে খুব ভালো প্রকৃতির, ভালোবাসা আর তোমার মধ্যে
কোনো প্যাচ নেই। আসলে আমি বাসা ভাড়া দেওয়ার কোনো প্রয়োজন মনে হয় না, কিন্তু আমার একজন ছেলে প্রয়োজন। কারণ এত বড় বাড়ি, ওখানে কোনো ছেলে মানুষ নেই। তাই আমি ভাবছিলাম ভালো কোনো ছেলে হলে ওকে বাড়িটার দায়িত্ব, মানে আমি মাঝে মধ্যেই বাইরে থাকি। কিন্তু আপনার ছেলে সন্তান ওরা আসে না? ওরা কোথায় থাকে? আমার কথা শুনে মহিলাটি দীর্ঘ একটা নিঃশ্বাস পেলে এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমার একটা ছেলে আছে, ফ্যামিলি নিয়ে অস্ট্রেলিয়া থাকে। আমাকে অস্ট্রেলিয়া যেতে বলে, কিন্তু আমি বাংলাদেশ থেকে কোথাও যেতে চাই না। কিন্তু সেজন্য সে বলে দিয়েছে বাংলাদেশে আসবে না, বলে দিয়েছে আমাকে যেতে বলে। বাড়িটা হয়তো 5 তলা, কিন্তু আমি এখানে ভাড়া দিতে চাই না। কিন্তু মফিজ অনেক জোরাজোরি করার কারণে আমি সবগুলোতে ভাড়া দিয়েছি। আর তুমি উপরের তলায় থাকবে, আর আমি তোমার নেটেই আসি। উপরে সুন্দর একটা বাসা বানানো হয়েছে আমার ছেলের জন্য। তুমি আমার ছেলের মতো, তাই আমি ওখানেই তোমাকে থাকতে দেব। আর হ্যাঁ, তুমি কিন্তু এখন থেকে আমাকে আন্টি না, আম্মা বলেই ডাকবে, বুঝতে পেরেছো? আর খাবার কিন্তু আমার বাসায় খাবে। মফিস ওকে উপরে নিয়ে যাও, গিয়ে রুমটা দেখিয়ে দাও। যদি বাসা ভাড়াটা বলতেন তাহলে আমার জন্য ভালো হতো, কারণ আমি তো আপনাকে প্রতি মাসে ভাড়াটা দিতে হবে। বাসা ভাড়ার কথা বললে একটা থাপ্পড় বসিয়ে দেব তোমাকে। কে বলেছে বাসা ভাড়া দেওয়ার জন্য তুমি শুধু আমার সাথে থাকবে আর আমার সেবা যত্ন করবে? মায়ের মতো কি পারবে, নাকি আমাকে তোমার মায়ের মতো ভালোবাসতে পারবে না? আমার যেন নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ঢাকায় এসে আমি যে এমন একটা মানুষের দেখা পাবো কখনো ভাবতেই পারিনি, আর এত ভালো মানুষের সাথে পরিচয় হতে পারবো কখনো আশা করিনি। যেন নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখনই আমাকেও নিয়ে এসে চোখ মুছে দিয়ে বলে ওঠে, আরে বাবা, তুমি তো দেখি খুব বাচ্চা একটা ছেলে, এসবের জন্য কান্না করা লাগে। যাও, উপরে যাও, ফ্রেশ হয়ে নাও। আর আমার কাজের মহিলা গিয়ে তোমার সব কিছু গুছিয়ে দিয়ে আসবে, আর খাবারটাও দিয়ে আসবে। দারোয়ান ভাই আমার ব্যাগটা কাঁধে নিয়ে ওপরে নিয়ে যেতে লাগলো। ও এখন তো আপনাকে আমি ছোট বাবু বলে ডাকতে হবে, কারণ আপনি তো এখন আমাদের এখানকার সদস্য হয়ে গেলেন। ম্যাডাম অনেক পছন্দ করেছে আপনার এখন বোকাশোকা কথা শুনে। আসলে আপনি একটু ভালো প্রকৃতির মানুষ, তাই হয়তোবা আপনার প্রতি মানুষের একটু দায়বান হয়। আর হয়তোবা আপনি কখনো কারো ক্ষতি চাননি, তাই আল্লাহ পাকও আপনাকে কখনো নিরাশা করেননি। পরে যেতে যেতে বলে ওঠে, আরে কিসব বলছেন আপনি? আমাকে ছোট বাবু বলবেন কেন? আপনি আমাকে আদি বলে ডাকবেন, সমস্যা নেই। আর এমনিতে আমি আপনার বয়সে ছোট। আরে তোর মজাই কি যে বলেন। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন তাহলে ভাই বলে ডাকবো, সমস্যা নেই। ছাদের মাঝামাঝি একটা রুম দেখিয়ে দেয়। রুমের ভিতর প্রবেশ করতে অবাক হয়ে গেলাম। রুমটা অনেক বড় আর অনেক সুন্দর, সবকিছু সাজানো গোছানো। পাশে একটা বেলকনি, বেলকনি দিয়ে পুরো দৃশ্য দেখা যায়। তাতে বামে একটা নদী আছে, নদীটা দেখা যায়। হাতে ডান দিক থেকে যে একটা বাতাস বয়ে যায়, মনোমুগ্ধকর। আর সামনের দিকে তাকাতে খেয়াল করলাম ওই যে বাসাটা, যে বাসা আমি ওই সময় তাকিয়েছিলাম, একদম বেলকনি বরাবর। পরিবেশটা এতটা ভালো লেগেছে যে আমি বলে বোঝাতে পারবো না। এটা আমার স্বপ্নের মতো। আর এখানে আমার মনে হয় বসে বসে আমার গল্প লিখতে এতটাই ভালো লাগবে যে বলে বোঝাতে পারবো না। ওপরে 2টা সিঁড়ি হেঁটে গেলেই ছাদটা দেখা যায়। খুব ভালোই লাগলো আমার কাছে। আন্টি বেছে বেছে একটা রুম দিয়েছে, আর মনে হয় না কোনো ভাড়াটিয়া এমন একটা সুন্দর রুম কাউকে দেবে। আর এটা দিল কম হলেও 15,000 টাকা তো ভাড়া হওয়ারই কথা। মনে মনে শুকরিয়া জানিয়ে আমি ওয়াশরুমে গিয়েছিলাম। ও, আপনাদেরকে তো এখন আমার পরিচয়টাই দেওয়া হলো না। তাহলে চলুন আমি আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি আদি। পরিবারে আমি ছাড়া আর কেউ নেই, কারণ ছোটবেলায় আমার মা বাবা একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায়। এটাই আমার পরিচয়। তখন একজন কাজের মহিলা আমাকে খাবার দিয়ে যায়। আমি খাবার খেয়ে কিছু সময় ঘুমিয়ে পড়ি। গাড়িতে বসে আছি, এরপর যেন ভালো লাগছে না। অফিসে যাওয়ার জন্য কয়েকদিন ধরেই আপু বলেছে যে তার অফিসে দেখাশোনাটা করার জন্য। আচ্ছা, আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মিনি, চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে। আমার মা অনেক আগেই মারা গিয়েছেন। আমার বাবা এই শহরের সবচেয়ে ধনী একজন বিজনেসম্যানের একজন। লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এসেছি সবে মাত্র কিছুদিন হলো। সারাদিন পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতাম লন্ডনে।
যে শহরে একটু ঘোরাফেরা করব, নিজের শহরে এসেছি একটু হাঁটাহাঁটি করার জন্য, কিন্তু আব্বুর জ্বালা যন্ত্রণায় কিছুই করতে পারছি না। রাগটা এখন আরও বেশি চড়াও হচ্ছে। হারামি মাইয়াটা এখনও ফোন ধরছে না। ফোন করেই যাচ্ছি, তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি ফারজানা কল করেছে। ফোনটা রিসিভ করেই রেগে বলে উঠি, সরি দোস্ত, তোকে এত সময় লেট করার জন্য। আসলে বলিস না, ফোনটা ওয়াশরুমে রেখে চলে এসেছি, পরে খুঁজতে খুঁজতে ওখানে গিয়ে পেয়েছি। শালি, তোকে কতগুলো কল করেছি, একটা কলও রিসিভ করিস না। এখন মনে হচ্ছে গিয়ে তোকে ওখানে গিয়ে কেলাবো। বললাম তো সরি রে। তুই এখন কই আছিস? আরে বলিস না, আমি যমুনার সামনে দাঁড়িয়ে আছি, প্রচুর পরিমাণে জ্যাম। তাহলে কি করবে? ওখানে বসে না থেকে এক কাজ কর, তুই একটু সামনে যা, সামনে গিয়ে একটা রিক্সা নিয়ে রেস্টুরেন্টের কাছে চলে আয়, আমি ওখানেই আছি। আমি একবার আসলে না, তারপর দেখাচ্ছি কি করি আমি তোকে। বেশি বার বেড়েছিস তাই না? আজকে তোর হাড্ডি গুড্ডি সব কিছু ভেঙে আমি এক করে ফেলবো। আচ্ছা, তুই তো আগে এসে নে। তুই তো জানিস এখানে জ্যাম একবার ধরলে আর ছাড়াছাড়ি নেই, কখন তুই আসবি তার কোনো ঠিক নেই। ফারজানার কলটা কেটে দিয়ে আমি গাড়ি থেকে নেমে যাই আর ড্রাইভারকে বলি রেস্টুরেন্টের সামনেই যেন গাড়িটা পার্ক করে। পাশে একটা রিক্সায় জিজ্ঞেস করলাম, উনি বলল যাবে না, কারণ রাস্তার মধ্যে অনেক জ্যাম। তাই কি করব, বাধ্য হয়ে একটু সামনে হাঁটতে লাগলাম। এই ঢাকা শহরের মধ্যে এত জ্যাম আর এমন বিচ্ছিরি অবস্থা লন্ডনই ভালো ছিল। ওখানে কোনো সমস্যা ছিল না, পরিবেশটা অনেক সুন্দর ছিল। এই ঢাকা শহর থেকে তো অনেক উন্নত ছিল। এখানের মধ্যে শুধু জ্যাম আর মানুষের ঝগড়া। বিকেলবেলা ঘুম থেকে উঠে বাইরে একটু চাকরির খোঁজ নেওয়ার জন্য ফাইলগুলো নিয়ে বের হয়েছিলাম। অনেক জায়গায় চেষ্টা করেছে চাকরির জন্য, কিন্তু কোথাও কিচ্ছু হচ্ছে না। আসলে চাকরি পাওয়াটা এত সহজ না যদি না মামা খালু থাকে, কেউ পিঠ চাপড়ায়। আমার না আছে মামা খালু, না আছে টাকা পয়সা, চাকরি পাবো কিনা জানি না। মাথার মধ্যে শুধু চিন্তার ঘূর্ণি। এইসব ভাবতে ভাবতে আনমনে হাঁটছিলাম রাস্তার পাশে। হঠাৎ করেই ধাক্কা, একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে দুজনেই রাস্তায় পড়ে গেলাম। আমি কিছু বুঝে ওঠার আগে মেয়েটা বলে উঠল, এই কানে নাকি? আপনি নিজে চোখে দেখেন না, না দেখতে পান না? কথাটা বলেই যখন ছেলেটার দিকে তাকালাম, কেমন যেন থমকে গেলাম। ছেলেটার চোখ, ওর চোখ দুটো ছিল নীল, কিন্তু শুধু রঙের জন্য নয়, চোখের মধ্যে কেমন এক অদ্ভুত মায়া ছিল। আমি তাকিয়েছিলাম, তাকিয়ে থাকতে থাকতেই যেন কোথাও হারিয়ে যাচ্ছিলাম। ও কিছু বলছিল কি না শুনতেই পাইনি ঠিকমতো, শুধু ওর চোখের ভিতরেই ডুবে যাচ্ছিলাম। মোটা ফ্রেমের চশমা নিচে পড়ে যাওয়ায় আর ছেলেটার খোঁচা খোঁচা দাড়ি, ফর্সা মুখে ছেলেটাকে অদ্ভুত সুন্দর লাগছিল। আপনি প্রথম কোনো ছেলে যাকে প্রথম দেখায় আমার ভালো লেগেছে। কত ছেলে আমাকে প্রপোজ করেছে এর আগে, কখনো কাউকে পাত্তা দেয়নি, কিন্তু ছেলেটাকে দেখার পর কেমন এক অদ্ভুত মায়ায় পড়ে গেলাম। তখনই পাশে পড়ে থাকা যে মোটা ফ্রেমের চশমাটা ছিল, ওটাকে ছেলেটার চোখ থেকে ওটা উঠে আমি ছেলেটার হাতে দিলাম। তখন ছেলেটা বলে ওঠে, আসলে সরি, আমি আপনাকে ঠিক খেয়াল করিনি। আপনার কোথাও লাগেনি তো? ছেলেটার এমন কাণ্ড দেখে হাসবো না কাঁদবো কিছুই জানি না। তারপরও আমি অভিনয় করে বললাম, আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, এখন তো আমি থাকতে পারছি না ভাই, একটু ব্যথা করছে। আল্লাহ, আপনার আমার জন্য এমনটা হয়েছে, এখন কি করি? 1 মিনিট, আমি একটা গাড়ি দেখছি, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। না, আপনি আমাকে একটু ধরে সামনে এগিয়ে নিন, তাহলেই হবে। আমি আপনাকে ধরবো? হ্যাঁ, আপনি ছাড়া আর কি আছে যে আমি অন্য কাউকে বলবো? না, এর আগে আমি কখনো কোনো মেয়েকে স্পর্শ করিনি, তাই আমার কেমন জানি লজ্জা করছে। ছেলেটার এমন কথায় আমি হতবাক হয়ে গেলাম। তখন ছেলেটার উদ্দেশ্যে বললাম, কি বলছেন, আপনার কি গার্লফ্রেন্ড নেই? না, আসলে আমিও ওসব পছন্দ করি না, তাই আমি এগুলো কখনো চিন্তার মধ্যে রাখি না। ছেলেটার কথা শুনে আমার মনের মধ্যে একটু খুশির আলো জেগে ওঠে। এখন কি ধরবেন নাকি ধরবেন না, নাকি আমি লোকজনকে ডেকে বলবো? এই না, আপনি এমনটা করবেন না, না হলে আমাকে এখানে মানুষ এসে পিটিয়ে লাশ করে ফেলবে। এই তো, তাহলে লক্ষ্মী ছেলের মতো আমাকে আপনার হাতটা ধরতে দিন, একটু সামনে নিয়ে গিয়ে দিন। ছেলেটার হাতটা কাঁপছিল আর আমাকে কাঁপা কাঁপা হাতেই ধরে ওঠায়। আমি মেয়েটার দিকে তাকাতে অনেক জগতে হারিয়ে যাই, কারণ মেয়েটার টানা টানা চোখ আমাকে যেন পাগল বানিয়ে দিয়েছে। আর অপরূপ সুন্দরী, এক কথায় যেন আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছে একটা বেহেশতের পুর। নিজেকে স্বাভাবিক করে আমি মেয়েটাকে বললাম, মেয়েটাকে ধরার সাথে সাথে
আমার শরীরের ওপর দিয়ে যেন 400 ভোল্টের শর্ট খাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কোনো রকমে মেয়েটাকে একটু সামনে আগিয়ে দিই, তখন মেয়েটা যেতে যেতে বলে ওঠে, আচ্ছা, কিছু মনে না করলে আপনার নামটা কি জানতে পারি? জি, আমি আদি। কথাটা বলতে মেয়েটা দাঁড়িয়ে যায়। এরপর দেখলাম মেয়েটা স্বাভাবিক, তার মানে আমার সাথে অভিনয় করছিল। তখনই মেয়েটা আমার সামনে হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, আমি মিমি চৌধুরী। একটা কথা বলবেন, আপনার গার্লফ্রেন্ড নেই কেন? আর আপনি কেনই বা রাখেন না? আসলে আমি এতিম, আর আমি কখনো কাউকে ভালোবাসতে পারি না। আর আমি বড়লোকদের একটু বেশি ঘৃণা করি, কারণ ওরা স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারে। সেটা কেমন একটু বোকাশোকা, কিন্তু তারও অনেক ভালো মনে হয়। নিজের ব্যক্তিগত লাইফের কথাটা কিভাবে হুড় হুড় করে বলে দিল সে আমাকে। আচ্ছা, যাই হোক, আপনি আমার সাথে এমন করলেন কেন? মিথ্যা অভিনয় করে আমার সাথে এভাবে করাটা আপনার উচিত হয়নি। তো কি করব? আপনি তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, তাই ওটার সাথে হিসেবে বুঝেন। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? কিছুই তো বললেন না। আসলে আমি একটা কোম্পানির ম্যানেজার, আর ওখানে আমি জব করি। আমার পরিবারের শুধু আমার আব্বু ছাড়া আর কেউ নেই। সেটাকে মিথ্যে বললাম, কারণ ছেলেটা বড় লোক কাউকে পছন্দ করে না। আমার কথা জানলে যদি আমাকে আবার এড়িয়ে যায়। ও, ভালো তো। আপনি তাহলে জব করছেন, কিন্তু আমি গ্রাম থেকে এসেছি এখানে একটা চাকরির উদ্দেশ্যে। কিন্তু যা দেখতে পাচ্ছি, মনে হয় না এখানে আমার চাকরি হবে, কারণ এখানে টাকা না থাকলে তো কোনো চাকরি পাওয়া যায় না। কথাটা বলতে মেয়েটা আমার হাত থেকে ফাইলটা নিয়ে নেয়। এরপর ফাইলের ভেতর থেকে সিভি বের করে বলে ওঠে, আমি অফিসে আপনার বিষয়ে কথা বলবো। মেয়েটা আমার হাত থেকে সিভিটা নিয়ে দিল দৌড়। এরপর আমি মেয়েটাকে পেছন থেকে অনেক ডাকলাম, কিন্তু শুনলো না। মেয়েটা ছবিটা নিয়ে চলে গেল। আমি আর কিছু বলতে পারলাম না, কারণ রাস্তার মধ্যে অনেক জ্যাম আর অনেক মানুষের ভিতরে আমি আর ধরতে যেতে পারলাম না। প্রথমত মেয়েটাকে দেখে পাগল মনে হয়েছিল, আর কিছু চিন্তা না করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখলাম আবার আগে থেকে দিয়ে রেখেছে মনে হয় আন্টি আজকে আর বাসায় ফিরবে না। উনি হয়তো বা ওনার কাজের জন্য একটু বাইরে গিয়েছে। তাই আমি রুমে এসে খেয়ে শুয়ে পড়লাম। রেস্টুরেন্টের সামনে আসতেই তখনই ফারজানা আমাকে দেখে উদ্দেশ্য করে রেগে বলে ওঠে, কি রে, তুই আমাকে বকা দিয়েছিলি, এখন তোর ওখান থেকে এখানে আসতে এত সময় লেগেছে কি জন্য সেটা আমাকে বল। এখানে হেঁটে আসতে প্রায় সময় লাগে 5 মিনিট, আর তুই 30 মিনিট লাগিয়েছিস। তাহলে এখন বল কোথায় ছিলি? আমি তখন ফারজানাকে সবকিছু খুলে বলি যে এটার সাথে আমার যা যা হয়েছে সবকিছু শুনে তখন ফারজানা বলে ওঠে, তার মানে মেয়ে, তুই কি অবশেষে ওই ছেলেটার প্রেমে পড়ে গিয়েছিস? কিন্তু ছেলেটা যে বললো ছেলেটা এতে আর বড় লোক কাউকে ও বিশ্বাস করে না। ওকে তো আমি আমার পরিচয় দিইনি। ঠিক আছে, যেহেতু ভালোবেসেছি, তাহলে নিজের ভালোবাসা দিয়ে ওকে আমি অর্জন করব। অবশেষে তুই কারো প্রেমে পড়লি। আমি ভাবতেও পারিনি যে তুই কারো প্রেমে পড়তে পারিস। আমি নিজেও জানি না কেন জানি না ছেলেটার অদ্ভুত মায়ায় আমি পড়ে গিয়েছি। নিজের অজান্তেই প্রথম দেখায় যে কাউকে ভালোবেসে ফেলবো, এটা কখনো কল্পনাও করতে পারিনি। যাই হোক, আজকে ট্রিটটা তোকেই দিতে হবে। আজকে আমি রেস্টুরেন্টে ভরপুর খাবো। মোটি হয়ে যাচ্ছে, তখন কি হবে শুনে জামাই তো তখন যখন বলবে আমার বউ তো মোটা। এখন আমি ভরপুর খাবো, এখন কিন্তু কিছুই হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে খাবারটা অর্ডার দিই। আমি চিন্তা করছি এখন ওকে কিভাবে কি করা যায়। শোন, আমার কাছে একটা আইডিয়া আছে, কানে কানে বলি। ফারজানা আর মিমি কানে কানে কি বলছে তারা ওটা তাদের কাছেই থাকুক। সকালবেলা ফোনে শব্দে ঘুমটা ভেঙে যায়। হাতের ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি একটা আনোয়ার নাম্বার। তাই ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলে ওঠে, চৌধুরী গ্রুপ ইন্ডাস্ট্রিজে আপনাকে ইন্টারভিউর জন্য বলেছে। কথাটা শুনতে অবাক হয়ে যায়, কারণ আমাকে এত বড় একটা কোম্পানি থেকে ইন্টারভিউর জন্য ডেকেছে। বিষয়টা খুবই অদ্ভুত। তখনই মনে পড়ে যায় সে মেয়েটার কথা। মেয়েটার সাথে দেখা খাওয়ার পর মেয়েটাকে সবকিছু খুলে বলেছিলাম। হয়তোবা ওই মেয়েটা ওখানে গিয়ে আমার বিষয়ে কথা বলেছে, আর মেয়েটা তো বলেছে মেয়েটা ওখানে ম্যানেজার। তাহলে হয়তোবা মেয়েটার কথা শুনে আমাকে ডেকেছে। মেয়েটা শুধু চেহারার দিক দিয়েই সুন্দর না, মেয়েটার মনটাও অনেকটা সুন্দর। মেয়েটার এমন ভালো মন মানসিকতা আমাকে সত্যি ওর প্রতি ইমপ্রেস করতে বাধ্য করেছে। 9টার মধ্যে আমাকে যেতে বলেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:30। তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে আমি বাসা থেকে বের হব। তখনই দেখি আন্টি আমাকে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার বাবা, তুমি এখন এই 7 সকালে কোথায় যাচ্ছ? আসলে আম্মা চৌধুরীদের অফিস থেকে আমাকে একটু ডেকেছে।
ওখানে ইন্টারভিউ দেওয়ার জন্য। কি বলো? ওটা তো অনেক বড় কোম্পানি, আর তুমি তো ঢাকা শহরে নতুন এসেছো। এত বড় কোম্পানিতে তোমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডেকেছে? এটা তো কোনো সাধারণ বিষয় না। হ্যাঁ, সেটা আমি জানি। এটা অনেক বড় একটা কোম্পানি, কিন্তু ওনার কোম্পানির একজন ম্যানেজারের সাথে আমার পরিচয় হয়। উনি আমার সিভিটা নিয়ে নিয়েছিল আর বলেছে উনি চেষ্টা করবে। হয়তোবা উনি বলার কারণে আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য বলেছে। কথাটা বলে আমি আমাকে সালাম করলাম, তখনই ফোনে আমার মাথা ছুঁয়ে গেল। তোমাকে আমি দোয়া করি তোমার চাকরিটা যেন হয়। তোমার একটা ভবিষ্যৎ আছে, তোমার স্বপ্ন আছে, তোমার স্বপ্নগুলো যেন পূরণ হয়। মন থেকে এই দোয়া তোমার জন্য আমি সব সময় করি। তুমি অনেক ভালো একটা ছেলে, আর তোমার মতো এমন ভালো ছেলে হয়তোবা সবার কপালে থাকে না। আমাকেও কিছুক্ষণ পর একটু আদালতে যেতে হবে, ওখানে কিছু কাজ আছে। কথাটা বলে আমি আম্মাকে সালাম করলাম, তখনই উনি আমার মাথাটা ছুঁয়ে বলল, আসলে আন্টি একজন উকিল, আর উনি আমাকে আম্মা বলে ডাকতে বলেছে, তাই আমি ওনাকে আম্মা বলে ডাকি। আম্মাকে বিদায় জানিয়ে আমি ওখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তখন রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে দেখলাম একটা রিক্সা যাচ্ছে, তাই রিক্সাওয়ালা ভাইকে ডাক দিলাম। উনি এসে আমার সামনে দাঁড়াতেই ওনাকে বললাম চৌধুরী গ্রুপ ইন্ডাস্ট্রিজের সামনে আমাকে নামিয়ে দিতে। ওনার সাথে ভাড়ার বিষয়ে কথা বলে আমি গাড়িতে উঠে পড়ি, কারণ আমার কাছে বেশি টাকা নেই। ইস রে, আজকে তো আমি বলেছি আদিকে অফিসে আসার জন্য, আব্বুকে বলা হয়নি। তাড়াতাড়ি যেতে হবে, আব্বুকে একটা কল দিয়ে যাওয়ার আগে। তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি অফিসের দিকে যাচ্ছি, আর আব্বুকে কল করতেই তখনই আব্বু কলটা রিসিভ করে আর আমার পাশ থেকে বলে ওঠে, কি আজকে হঠাৎ করে আমার মামুনি কল করেছে কি জন্য? আরে আব্বু, তোমাকে গতকালকে বলতে আমি ভুলে গিয়েছিলাম। আসলে আমার একজন লোক যাবে তোমার অফিসে। তুমি শুধু ওকে সহজ কিছু প্রশ্ন করবে আমাদের কোম্পানিতে, আর ভালো পোস্টে জব দেবে। ঘটনা তো কোনো কিছু একটা আছে, আর আমাদের অফিসে জব পেতে হলে অনেক কিছুই করতে হয়। অনেকে আমাদের এখানে জব পাওয়ার আশায় আসে, কিন্তু সবাই আমাদের এখানে জব করার যোগ্যতা রাখে না। কিন্তু তুমি যেভাবে একজন লোকের কথা বলছো, অবশ্যই তোমার কাছে লোকটা স্পেশাল। আর তাই আমি জানতে চাই যে মানুষটা কে। আম্মু মারা যাওয়ার পরে আব্বু আমাকে আম্মু আর আব্বু দুজনারই ভালোবাসা দিয়ে বড় করেছে। যখন যা চেয়েছি আব্বু আমাকে তাই দিয়েছে। আব্বু সবসময় আমাকে বন্ধুর মতোই পাশে থাকতো আর ভালোবাসতো। আব্বুকে কিছু লুকালাম না, সব কিছুই খুলে বললাম। আব্বু অনেক দিন ধরে বলেছে যদি আমি কাউকে ভালোবাসি তাহলে বলার জন্য, কারণ আমার পছন্দই আব্বু আমাকে বিয়ে দিবে। যদি আমার পছন্দ না থাকে তাহলে আব্বু আমার জন্য পাত্র দেখবে। আব্বুকে বারণ করায় তাই আব্বু আমার জন্য পাত্র দেখেনি। সব কিছু আব্বুকে খুলে বলি। সব কিছু শোনার পর আব্বু বলে ওঠে, যাই হোক, তোমার বয়স হয়েছে, তুমি এখন ভালো মন্দ বুঝতে শিখেছো। তোমার লাইফ, আমি কিছু বলবো না, কিন্তু ছেলেটা কেমন আগে তোমাকে ভালোভাবে দেখতে হবে। তোমাকে ঠিকই জানে, কিন্তু তোমার এই সয় সম্পত্তির আশায় তোমাকে এভাবে ভালোবাসার পুরানো জলে ফালানোর জন্য এমন কিছু করতে পারে। আসলে আদি ছেলেটা এমন না। আমি ওকে দেখতেই ওর সাথে কথা বলে জেনেছি, তাই তো আমি ওর পাশে থাকতে চাই। তোমার কথায় আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি যদি আমার শর্তে রাজি হও, তাহলে আমি ওই ছেলেটাকে জব দিতে আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, কি বলতে চাও? আমি এতটুকুই বলতে চাই, আমি কিছুদিনের জন্য বিশ্রাম করতে চাই, আর অফিসের সব দায়িত্ব তুমি করবে, আর তুমি সব কিছু দেখবে। তাই আমি এটাই চাই এখন। মনে মনে বললাম, তুমি না বললেও আমি যে অফিসে যেতাম। আচ্ছা ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি আছি, আসতেছি। আব্বুর সাথে এ বিষয়ে কথা বলে কলটা কেটে দিয়ে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তখনই খেয়াল করলাম আদি রিকশায় করে যাচ্ছে। তাই একটু সামনে গাড়িটা রেখে ড্রাইভারকে বললাম চলে যাওয়ার জন্য। আমি অপেক্ষা করতে লাগলাম, কারণ আদি রিকশা দিয়ে আসছে আর আমি অফিসে যাওয়ার জন্য বাহানা করে এভাবে দাঁড়িয়ে রইলাম। ইন্টারভিউ দেওয়ার জন্য আমি রিক্সায় যাচ্ছি, তখনই খেয়াল করলাম ওই দিনে মেয়েটা, যে মেয়েটা আমার এত বড় উপকার করেছে, সে মেয়েটা দাঁড়িয়ে আছে। থামানোর জন্য লোকটাকে গাড়ি থামায়, তখন ওই মেয়েটার উদ্দেশ্যে বলে উঠলাম, আপনি আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? আপনার না অফিসে যাওয়ার কথা? আসলে কোনো রিক্সা খুঁজে পাচ্ছিলাম না তো, তাই কি করব, আমি এখানে দাঁড়িয়ে আছি। এখনো কোনো রিক্সা পাচ্ছি না। ও তাহলে চলুন, আপনি আমার রিক্সায় ওঠেন। আমি তো আপনার অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি, আপনি মনে হয় বলেছিলেন।
ও হ্যাঁ হ্যাঁ, আমি আসলে ওখানের মালিককে বলেছিলাম আপনার কথা, আর উনি আপনার সিভি দেখে আপনার অনেক প্রশংসা করেছে, তাই আপনাকে আসতে বলেছে। মিমি আমার পাশের সিটে এসে বসলো। মিমি যখন আমার পাশে বসলো যেন আমার পুরো শরীরটা শিহরণে ভেসে গেল। কেমন জানি না এখন আর রোমান্টিক ফিল হতে লাগলো। আশেপাশে বাতাস যেন গান গাচ্ছিল কানের কাছে এসে। সামনে বাতাসে মিমির চুলগুলো সামনে চলে আসছিল। ওই সময় মিমিকে অপরূপ সুন্দরী লাগছিল। আমি যেন একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। যখন ও আমার দিকে তাকায় আমি মাথা নিচু করে রইলাম। দেখলাম মিটমিট করে মিমি হাসছে। তখনই রিক্সাওয়ালা গাড়িটা থামিয়ে দেয়। তার মানে আমরা চলে এসেছি। মিমি আমাকে ইশারায় দেখিয়ে দেয় অফিসটা। চলেন, আপনার মিটিংটা হবে 5 তলায়। আমরা লিফটে উঠে আগে 5 তলায় যাই। আমি আর মিমি 5 তলায় যাই। তখন দেখলাম অনেক অনেক লোকই বসে আছে ইন্টারভিউ দেওয়ার জন্য। তখনই মিমি বলে ওঠে, বছরে প্রথমবারই ইন্টারভিউ না হয় সব কিছু সিলেক্ট করার পরে প্রায় 100 জনের মতো ইন্টারভিউ এর জন্য সিলেক্ট হয়। এরপর ওদের মধ্যে থেকে বাছাই করার পর 10 জনকে সিলেক্ট করা হয়। এর আগে কত হাজার জন যে সাধারণ ইন্টারভিউ দিতে ফেল হয় তার হিসাব নেই। মিমির মুখে এমন কথা শুনে আমি ভয় পেয়ে যাই। মিমির হাত ধরে ফেলি। আমার যদি চাকরিটা না হয় তাহলে আমি কি করব? আমার মনে হয় না আমার চাকরিটা হবে। আমার এখান থেকে চলে যাওয়াটাই ভালো। তুমি বোকা নাকি? নিজের উপরে কনফিডেন্স রাখো, তুমি পারবে, আমি জানি। মিমির এমন কথায় আমি যেন কনফিডেন্স আবার ফিরে পেলাম। তখন মিমিকে ধন্যবাদ জানালাম। তখনই মনে হলো আমি মিমির হাত ধরে আছি, তাই আমি লজ্জায় হাতটা ছেড়ে দিই। মিমিও লজ্জায় বসে রইল। একে একে সবাই ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। একটু সময় পর আমার পালা আসে। আমি ইন্টারভিউ দিতে চাই। আমি ইন্টারভিউ রুমে দেখলাম একজন মাঝবয়সী বৃদ্ধ লোক বসে আছে। আমাকে দেখে বলে ওঠে, ভেতরে প্রবেশ করো মিস্টার আদি। তোমার সম্পর্কে সবকিছুই শুনেছি। তুমি তো ভালো স্টুডেন্ট, তাহলে এতদিন জব পাচ্ছ না কেন? মাঝবয়সী লোকটার মুখে এমন কথা শুনে কি বলবো নিজেও জানি না। তখনই উনি আমার উদ্দেশ্যে আবার হেসে বলে ওঠে, আরে তুমি বসো, এরপর না হয় তোমার সাথে কথা বলি। লোকটার কথা শুনে আমি সামনে থাকা চেয়ারটা টেনে বসি। তখনই উনি আমার উদ্দেশ্যে বলে, আচ্ছা বলো, তুমি এতদিন জব পেলে না কেন? এর আগে কি তুমি ইন্টারভিউ দিয়েছিলে? জি, আমি ঢাকায় এসেছি মাত্র কিছুদিন হলো। আর এই কিছুদিনে অনেকগুলো কোম্পানিতে আমি ইন্টারভিউ দিয়েছি, আর অনেকগুলোতে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তুমি গ্রাম থেকে এসেছো, আমি তো শুনেছি। আর তুমি ওখানে থেকে পড়াশোনা শেষ করেছো। তোমার সিভি দেখে বুঝতে পেরেছি তুমি খুবই ভালো মেধাবী স্টুডেন্ট ছিলে, তাই নিজের দমে পড়ালেখাটা শেষ করতে পেরেছো। কিন্তু তুমি যেখানে ইন্টারভিউ দিয়েছো সেখানে কি হয়েছিল? তোমাকে কি চাকরিতে নেয়নি কেন? তোমার তো যোগ্যতা ছিল, তাই না? স্যার, একটা কথা কি জানেন তো, এই শহরে কখনো যোগ্যতা দিয়ে কিছু পাওয়া যায় না। আপনি যত বড়ই মানুষ হন না কেন, সবকিছুর পেছনে একটা ত্যাগ স্বীকার করতেই হয় আপনাকে। দেখুন না, আজকে হয়তো বা আপনাকে কেউ আমার বিষয়ে বলেছে বা আমাকে সাহায্য করেছে, তাই আমি আপনার সামনে আসতে পেরেছি। না হলে আমাকে প্রথম দিনে রিজেক্ট করে দেওয়া হতো। স্যার, আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোথাও আমাকে চাকরিতে নেয়নি। কেন জানেন? কারণ আমার কাছে টাকা নেই তাদেরকে দেওয়ার মতো। আমি ওদের সব প্রশ্নের উত্তর ঠিকভাবে দিয়েছি। আমি ওদের পরীক্ষায় সাকসেসফুল হয়েছি, কিন্তু ওরা আমাকে চাকরি দেয়নি। কারণ এই শহরে মামা খালু না থাকলে কেউ চাকরি পায় না। আমার কথা শুনে সামনে বসে থাকা মাঝবয়সী বৃদ্ধ লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আসলেই তোমার কথার মধ্যে ম্যাজিক আছে। আমি তোমার কথায় ইমপ্রেস হয়েছি। তুমি আগামীকাল থেকেই জয়েন হতে পারো। কথাটা শুনে আমি অনেকটা খুশি হই। ওখান থেকে বের হয়ে আমি গিয়ে মিমিকে জড়িয়ে ধরে নিজের অজান্তে, আর মিমি সত্যি তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আমি চাকরিটা পেয়েছি। হঠাৎ করে মনে হলো আমি নিজের অজান্তেই মিমিকে জড়িয়ে ধরলাম। তখন ওকে ছেড়ে দিয়ে বলে উঠি, সরি সরি, আসলে আমি বুঝতে পারিনি, আমি ভুলে আমি তোমাকে ধরে ফেলেছি। তখন মিমি একটা হাসি দিয়ে বলে ওঠে, সমস্যা নেই, তুমি যেহেতু জবটা পেয়েছো তাহলে আজকে তোমাকে ট্রিট দিতে হবে। মিমির কথায় কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। মাথা চুলকাতে লাগলাম আর নিচের দিকে তাকিয়ে রইলাম, কারণ আমার কাছে তো টাকা নেই। আরে আমি বুঝতে পেরেছি, তুমি বেতন পাওয়ার পর না হয় তুমি আমাকে টাকা শোধ করে দিবে, আমি না হয় এখন তোমাকে দিয়ে দেবো। বুঝলাম না মিমি কি করে আমার মনের কথাটা বুঝে ফেললো। মিমি আমার হাত ধরে আমাকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে গেল। এরপর আমরা দুজন দুপুরে খাবারটা ওখানে খেলাম। মিমি অনেক বড় রেস্টুরেন্টে আমাকে নিয়ে গিয়েছে। বিলটা দিতে চেয়েছিলাম, তো আমাকে দিতে দেয়নি।
আর খাবারগুলো আমি কখনো খাইনি, কারণ সবগুলো বিদেশি মেনু ছিল। আমার কাছে খাবারগুলো অনেক ভালো লেগেছে। আদি, চলো তোমার সাথে আমার একটা ফ্রেন্ডের পরিচয় করিয়ে দিই। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, 1 মিনিট, আমি ওয়াশরুম থেকে আসছি, তুমি একটু ওয়েট করো। আদি ওয়াশরুমে চলে যেতে আমি ফারজানাকে কল করি। বল কুত্তি, তুই তো প্রেম চুটিয়ে করছিস, এখন তো বান্ধবীকে ভুলে গেছিস। আরে তুই এখন কোথায় আছিস? সামনে যে পার্কটা আছে না, ওই পার্কের সামনে এসে দাঁড়া। আর হ্যাঁ, তুই আমার সম্পর্কে কোনো কিছুই বলবি না, শুধু বলবি আমিও পেটের গ্রাম থেকে সেখানে জব পেয়ে 2 বছর আগেই হলো এসেছি, ঠিক আছে? মিথ্যা কথা বলাটা কি ঠিক হবে? ও যদি সত্য কথাটা জানতে পারে তখন কি করবি? ও কখনো আমার সাথে কথা বলতে চাইতো না, বা আমার সাথে মিশতেও চাইতো না, কারণ ও বড় লোকদের ঘৃণা করে। কিন্তু তার কারণটা আমি জানি না। ওয়াশরুম থেকে বের হয়ে আমি মিমির সাথে দেখা করার উদ্দেশ্যে একটা রিক্সা নিয়ে সামনে যেতে লাগলাম। তখন এই রিক্সাটা একটা পার্কের সামনে এসে থামিয়ে তখন মিমি বলে ওঠে, আমার বান্ধবী ওখানে দাঁড়িয়ে আছে। দেখলাম পার্কের সামনে একটা লেক আছে, আর ওখানে একটা মেয়ে বসে আছে। তখন আমি আর মিমি দুজনে ওখানে যাই। তখন মিমি বলে ওঠে, ফারজানা, তোকে বলেছিলাম না আমার সাথে একজনের পরিচয় করিয়ে দিব। উনি হচ্ছে একজন খুব ভালো মানুষ। সালাম আলাইকুম ভাইয়া, আপনার কথা অনেক শুনেছি মিমির কাছ থেকে। আচ্ছা ফারজানা, তুই ওনার সাথে কথা বল, আমি পানির বোতলটা কিনে নিয়ে আসি। ফারজানাকে ইশারাই বললাম আমার সম্পর্কে বলার জন্য, যেন আদি একটু ইমপ্রেস হয়। আচ্ছা, আপনি মিমিকে কিভাবে জানেন? না মানে আমার সাথে তো মিমির সাথে মাত্র কিছুদিন হলো পরিচয় হলো, আর এই কয়দিনের ভিতরে দেখলাম উনি আমার জন্য অনেক কিছু করে ফেললো। আসলে মিমি খুবই ভালো একটা মেয়ে। আসলেও গ্রাম থেকে পড়াশোনা শেষ করে এখানে এসেছিল চাকরির উদ্দেশ্যে, আর এখানে এই চৌধুরী গ্রুপে ভাগ্যক্রমে ওর জব হয়ে যায়, আর ওখান থেকে এই 2 বছরে ও ম্যানেজার পোস্টিংয়ে আসে। ও আচ্ছা, তাহলে আপনাদের এই 2 বছরের মধ্যে পরিচয়, ভালো তো। আসলে আপনার বান্ধবী অনেক ভালো মানুষ, অনেক উদার। উনি আমার জন্য যা করেছে তা আমি কখনোই ওনার ঋণ পরিশোধ করতে পারবো না। আপনি চাইলে কিন্তু ওর ঋণ আপনি শোধ করে দিতে পারেন। মেয়েটার কথায় আমি কিছুই বুঝলাম না, অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখন মেয়েটাকে বললাম, আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। ওইটা আপনার এখন না জানলেও হবে, আপনি ধীরে সুস্থে জেনে যাবেন। মেয়েটা কি বোঝাতে চাইলো কিছুই তো বুঝলাম না। তখনই মেয়ে পানির বোতলটা নিয়ে এসে আমার হাতে দিয়ে বলে, এটা খুলে খেয়ে নিন, কারণ ওই সময় আপনি পানি কম খেয়েছেন। পানি কম খেলে কিন্তু শরীরের অনেক ক্ষতি হয়। এমনিতে ওই সময় অত বড় রেস্টুরেন্ট দেখে আমার একটু ভয় লেগেছিল, তা আমি ভয়ে একটু তাড়াহুড়ো করে খাবার খেয়েছিলাম। তারপরে পানিটাও এত বেশি খাওয়া হয়নি, আর এত সময় এমনিতেও পানি পিপাসা লেগেছিল অনেক, তাই আমি হাত পাত না ভেবে পানিটা খেয়ে নিয়ে এরপর মিমি বলে ওঠে, পার্কের ভিতরে একটু গিয়ে ঘুরে আসি। এই কথাটা বলবে এর মধ্যে হাতের ফোনটা বেজে ওঠে। দেখে নাম্বারটা আন্টির, যে আন্টি ফোন দেয়। কলটা রিসিভ করতে ওপাশ থেকে আন্টি বলে ওঠে, বাবা, তুমি কোথায়? তাড়াতাড়ি বাসায় আসো, আমার ওষুধটা শেষ হয়ে গেছে, আমার এখনই ওষুধ লাগবে। তুমি একটু বাসায় আসো। আমি যে বাসা থেকে বের হতে পারছি না, কারণ আমার শরীর চলছে না। কথাটা শুনে আমি ভয় পেয়ে গেলাম। তখনই মিমি আর ফারজানাকে বিদায় জানিয়ে আমি বাসায় যাব বলে তাড়াহুড়ো করে বের হয়ে পড়ি। বাসায় এসে দেখি আন্টি বিছানায় পড়ে আছে। আমি তাড়াতাড়ি করে ওষুধটা আনতে যাই, সাথে ডাক্তারও নিয়ে আসি। ডাক্তার এসে ওনার হাতে স্যালাইন দেয় আর বলে সঠিক সময় ওষুধটা না দেওয়ার কারণে এমনটা হয়েছে। এরপর আমি ওনার উদ্দেশ্যে রেখে পড়ি, এখন থেকে সঠিক সময় আমি ওষুধ দেব, আর যদি ওষুধে ফাঁকি দাও তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে বাবা, বুঝলাম, কিন্তু তুই তো আমাকে ছোট বাচ্চাদের মতো শাসন করছিস। তো কি করব? তুমি যেভাবে নিজের অবহেলা করছো তাতে তো তোমাকে এসব বলতে বাধ্য হচ্ছি। কথাটা বলতে আমার চোখে পানির ফোঁটা ভেসে উঠল। তখনই আমার চোখে পানি দেখে উনি মুছে দিয়ে বলে ওঠে, বোকা ছেলে, কান্না করে আসলে আমি অনেক খুশি, কারণ তোমার মতো একটা আমি ছেলে পেয়েছি। আন্টিকে ওষুধ খেয়ে আর নিজের হাতে খাবারটা খাইয়ে দিয়ে রুমে চলে আসি। রুমে এসে আমার খাবারটা খেয়ে আমি শুয়ে পড়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তখনই ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে তখন মিলি নরম কণ্ঠে বলে ওঠে, তুমি কখন ফিরেছো? কল তো করলে না, কি হয়েছিল এত তাড়াহুড়ো করে চলে গেলে যে? ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে তখন মেলি কণ্ঠে বলে ওঠে, ও, তাহলে এখন আন্টি কেমন আছে? চিনতে বাকি রইল না, কারণ এটা যে মিমি।
আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, আসলে আন্টি অসুস্থ হয়ে পড়ার কারণে আমাকে তাড়াতাড়ি আসতে হয়েছে। তখন সবকিছু খুলে বলি। এখন উনি সুস্থ আছেন, আমি ওষুধ দিয়ে এসেছি, এখন ঘুমিয়ে গেছে। আর ওনার ছেলের সাথেও কথা হয়েছে, ওনার ছেলেও খুব ভালো। এই কয়দিনে ওনার ছেলেও আমাকে আপন করে নিয়েছে, নিজের ছোট ভাইয়ের মতো। তাহলে তো তুমি একটা ছোট্ট পরিবার পেয়ে গেছো নিজের মতো। হ্যাঁ মিমি, সত্যি তোমার সাথে আমার দেখা হওয়ার পর থেকে মনে হয় আমার জীবনে সবকিছু বদলে গেছে। আসলে ওনাদের মতো এমন একটা সুন্দর পরিবার নিজের আপন করে পাবো কখনো আশা করিনি। নিজেকে এভাবে পরিবর্তন করতে পারবো কখনো কল্পনাও করতে পারিনি। আসলে আমি এখন জীবনের সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে, কারণ আমার এখন ছোট্ট পরিবার আছে আর তোমার মতো একজন ভালো বন্ধু আছে। মিমির সাথে আরো কিছু সময় কথা বলে কলটা কেটে দিই, কারণ আগামীকাল সকালবেলা অফিসে যেতে হবে। প্রথম দিন অফিসে লেট করা যাবে না। এভাবেই ঘুমিয়ে পড়ি। মা, ঘুমিয়ে গেছিস তুই? তোর সাথে কিছু কথা বলার ছিল রে। না বাবা, বলো। তুমি রুমে আসো, কি বলতে চাও বলো, সমস্যা নেই, আমি এখনো ঘুমাইনি। দেখ মা, তোর কখনো আমি কোনো ইচ্ছাই অপূর্ণ রাখিনি। সব সময় চেয়েছে আমি তোকে তা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু দেখ, কিছুদিন আগে আমার বন্ধুর ছেলে তোর বিয়ের জন্য বলছিল, কিন্তু আমি তোকে বলেছিলাম, কিন্তু তোর বিয়েতে রাজি হোসনি। আমার বন্ধুর ছেলে তোর ছবি দেখে তোকে পছন্দ করে এবং কি সে আমাকে জানায়, কিন্তু আমি তাকে কোনো উত্তর দিতে পারিনি। আব্বু, তুমি আমাকে এসব কথা কেন বলছো? তুমি জানো আমি এদিকে ভালোবেসে ফেলেছি আদিকে, আর ও ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। আর তোমাকে তো বলেছি আমি আমার পছন্দ ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। ঠিক আছে, কিন্তু যদি আমার বন্ধুর ছেলে আসতে চায় তাহলে কি আমি বলবো? তুমি না বলবে? ঠিক আছে, তুমি যা চাও। আমি রুমে আসতে টেলিফোনটা বেজে ওঠে। হ্যালো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আকাশ বলছিলাম লন্ডন থেকে। আরে আকাশ বাবা যে, কেমন আছো? আর তোমার বাবা কেমন আছে? জি আঙ্কেল, আবু ভালো আছে। আসলে আমি মিমির সাথে কথা বলার জন্য কল করেছিলাম, ও তো কল ধরছে না। আসলে বাবা, তুমি মিমিকে ভুলে যাও। মিমি অন্য কাউকে ভালোবাসে বাবা। মেয়ের বাবার মুখে এমন কথা শুনে রাগে শরীরটা পুরোটা জ্বলে উঠল। বাসার যাবতীয় সবকিছু শুরু করলাম, এসব দেখে তখনই বাবা এসে বলতে শুরু করে, কি হয়েছে বাবা? তুই এতটা রেগে আছিস কেন? কি হয়েছে? এভাবে সব কিছু এসব ভাঙছিস কেন? বাবা তোমাকে আমি বলছি ছোটবেলা থেকে আমি মিমিকে পছন্দ করি, কিন্তু মেয়েদের বাবা বলছে মিমি নাকি একটা ছেলেকে পছন্দ করে, ও আমাকে বিয়ে করতে পারবে না। মিমিকে ছাড়া আমি বাঁচবো না, আমি মরে যাব বাবা। আমি মিমিকে ছাড়া যে কখনো থাকতে পারবো না। তুই মরবি কেন? মরলে ওই ছেলেটা মরবে, তুই না। বাবা যে কোনো বিনিময়ে আমি মিমিকে আমার করে চাই। আমি ছোটবেলা থেকে ওকে ভালোবেসে এসেছে, আমি শুধু তোমার জন্য বসেছিলাম। তুই বাংলাদেশে যা, আমার লোক আছে ওখানে, ওখানে আছে। আর ওখানে ওরা আমার ট্রাক্সের বিজনেসটা চালায়। তুই আজকে বাংলাদেশে যা, প্রয়োজন হলে তুই ওকে তুলে নিয়ে বিয়ে করবি। তোর যা ইচ্ছা তাই করবি, সব কিছু আমি দেখে নিব, সমস্যা নেই। ওখানে আমার লোক আছে, টনি আছে, ওকে আমি ওখানে সব করার জন্য বলে দিচ্ছি। ঠিক আছে বাবা, ও যদি রাজি না হয় তাহলে ওকে কিভাবে রাজি করাতে হয় আমার জানা আছে। ও যদি না আসে তাহলে ওর জন্য আঙুলটাকে আমাকে বাঁকা করতেই হবে। আসলে আব্বু একটু আগে আব্বুর বন্ধুর ছেলের কথা বলে গিয়েছে। আসলে কয়েক বছর ধরে আব্বুর বন্ধুর ছেলে আমার পেছনে পড়ে আছে। আমরা যখন ছোট ছিলাম তখন একসাথে পড়াশোনা করেছিলাম। এরপরে যখন বড় হই তখন দুজনেই লন্ডনে চলে যাই। ওখানে আমি শুধু ওকে ভালো বন্ধুই মনে করতাম, কিন্তু ও যে আমাকে ভালোবাসে সেটা আমি জানতাম না। একদিন আকাশ আমাকে প্রপোজ করে, আমি ওকে রিজেক্ট করে দিই। ও অনেক জোর করে, তার ফলে আমি ওকে একটা থাপ্পড় মারি আর সব সম্পর্ক নষ্ট করে ফেলি। আসলে আকাশের ক্যারেক্টার ভালো ছিল না। আমি ওকে এইসব নিয়ে অনেক বলতাম, ও আমার কথা শুনতো না। আমি ওকে শুধু বন্ধুই মনে করতাম, কিন্তু ও যে আমাকে ভালোবাসে সেটা আমি কখনো বুঝতেও পারিনি। ও আমাকে বলেছিল আমার জন্য সব কিছু ছেড়ে দিবে, কিন্তু আমি কখনো আমার বন্ধু ছাড়া অন্য কিছুই তাকে মনে করিনি। তাই আমি ওকে ফিরিয়ে দিই। তাই ও শেষমেশ আব্বুকে আমার জন্য প্রস্তাব দেয়। আমি না করে দিই। আব্বু আমার কথা সবসময়ই সায় দিত। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করে গেলাম, আর ভাবতেছি যে হয়তো বা
কাজের লোকের খাবার খেয়ে আন্টির শরীর আরো বেশি খারাপ হয়ে যেতে পারে। তাই আমি নিজে রান্না করতে লাগলাম। নিচে এসে তখন আন্টি সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে রান্না করতে দেখে বলে ওঠে, কি হয়েছে বাবা, তুমি এত সকালে রান্না করছো? কাজের লোকেরা কোথায়? ওরা তো রান্না করবে, বাসায় তো বুয়া আছে। তুমি কেন এত সকালবেলা রান্নাঘরে এসেছো? আম্মা তুমি চুপ করো তো, এমনিতেই তুমি অসুস্থ, তার উপর তুমি কথা বলছো। ওদের খাবার খেয়ে তুমি আরো অসুস্থ হয়ে যাবে, তাই আমি নিজেই রান্না করছি। আরে তুই রান্না করতে পারবি নাকি? এখানে কাজের লোকেরা আছে তো, ওরাই রান্না করবে। আমি রান্না করতে পারি, তোমাকে এত কথা কে বলতে বলেছে? তুমি বসো, কিছুক্ষণ পর আমি তোমাকে নাস্তা বানিয়ে দিচ্ছি, ওটা খেয়ে তুমি ওষুধ খেয়ে নেবে, ঠিক আছে? আমার এমন কথা শুনে আন্টির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখন আমি ওনার চোখ মুছে দিয়ে বলতে লাগলাম, কি হয়েছে এখন? আবার কান্না করছো কেন? তোমার আবার কিছু হয়েছে নাকি? না রে বাবা, কখনো আমার নিজের ছেলেরা এভাবেও আমাকে আপন করে নেয়নি, এভাবে আমার যত্ন নিতে শিখিনি। আসলে আমি যে ওদেরকে এমন শিক্ষা দিতে পারিনি। ও আচ্ছা, তাহলে আমি তোমার ছেলে না, তাই তো? এইটাই তো তুমি বোঝাতে যাচ্ছ? না রে বোকা ছেলে, তোমাকে আমি ওটা বলছি না। আমি চাই তুই এখন চাকরি পেয়েছিস, এখন অতীত ভুলে গিয়ে একটা বিয়ে করে বউ নিয়ে আয়। তোর বউয়ের হাতে না হয় আমি রান্না খাবো। আন্টির কথায় একটা মুচকি হাসি দিলাম। তখন আন্টি আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমার তো মনে হচ্ছে তোর পছন্দের কেউ আছে, না হলে তো এভাবে হাসতি না মেয়েটাকে। না তেমন বিষয় না, মাথা চুলকে কথাটা বললাম। তখন আন্টি আবার রাগ করে বলে ওঠে, ও ঠিক আছে, আমি বুড়ি হয়ে গেছি তাই তুই আমাকে এসব কথা বলতে চাস না। ঠিক আছে, বলার প্রয়োজন নেই, তোর কথা আমি শুনতে চাই না। দেখো দেখো কাণ্ড, কথায় কথায় শুধু রাগ দেখায়। আরে আসলে আমি একটা মেয়েকে পছন্দ করেছি, আসলে মেয়েটা অনেক ভালো, ওর জন্যই আমি চাকরিটা পেয়েছি। কিন্তু ওকে যে আমি আমার মনের কথাটা বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। মেয়েটার জন্য চাকরিটা পেয়েছি, এখন মেয়েটা আমাকে পছন্দ করে কিনা তাও জানি না। কিন্তু আমি মেয়েটাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারছি না। দেখ, আমার মনে হয় মেয়েটাও তোকে পছন্দ করে। যদি তোকে পছন্দ না করতে হতো তাহলে কখনোই বা তোর জন্য এত বড় একটা কোম্পানির কাছে গিয়ে তোর চাকরির কথা বলতো না। ওখানে কেউ বাড়তি কথা যদি বলে তাহলে তার চাকরি থাকে না, কিন্তু মেয়েটা তার চাকরির কথা না ভেবে তোর কথা ভেবেছে। তাহলে বুঝে নে, মেয়েটা তোকে ভালোবাসে। তা জানি না। কথাটা বলে আমি আর কিছু বললাম না, লজ্জায় ওয়াশরুমে দিকে হাঁটা তুললাম। তখন আন্টি মনে মনে বলে, ছেলেটা আসলেই একটু বোকা আর লাজুক স্বভাবের, এমনিতে মনের দিক থেকে অনেক ভালো। আমি সকালের নাস্তা আন্টিকে খাইয়ে দিয়ে এরপর ওনাকে ওষুধ খাইয়ে দিই আর বলি সারাদিন যেন বিশ্রাম নেয়, বের যেন না হয়। এসব কথা বলে আমি ওখান থেকে সোজা অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু সময় পর আমি অফিসে এসে পৌঁছালাম। আজকে অফিসের প্রথম দিন, তাই আমি আমার ডেস্কটা খুঁজে পাচ্ছিলাম না। আমার আইডি কার্ডটা আগে থেকে দেওয়া হয়েছে। কার্ডটা দেখাতে একটা ছেলে আমাকে আমার ডেস্কটা দেখিয়ে দেয়। আমি আমার ডেস্কে গিয়ে বসি। তখনই পাশে থাকা একটা মেয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, হাই, আমি শ্রাবণী। তোমাকে তো এই অফিসে আগে দেখিনি, নতুন জয়েন হয়েছে নাকি? হ্যাঁ, আমি এই অফিসে নতুন জয়েন হয়েছি, আর আমাকে অফিসে এখন জয়েন হওয়ার জন্য সাহায্য করেছে এখানের ম্যানেজার। ও, তুমিও তো তাহলে আমার এখানে জুনিয়র, কারণ তুমি আমার ডিপার্টমেন্টের মধ্যেই পড়েছো। যাই হোক, আমি আমার নাম বলেছি। আর তোমাকে কি ঈশান ম্যানেজারে বলেছে এখানে জয়েন হওয়ার জন্য? মেয়েটার কথায় আমি হাঁ করে তাকিয়ে রইলাম। ম্যানেজার ঈশান মানে কিছুই বুঝলাম না। তখন অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। আমাকে এইভাবে তাকাতে দেখে মেয়েটা বলে ওঠে, বুঝলাম না, এভাবে হাঁ করে তাকিয়ে রইলে যে? না আসলে তুমি একটু আগে যে বলেছিলে ঈশান ম্যানেজার, আমাকে তো মিমি নামের একটা মেয়ে এখানে কোম্পানিতে জব পাওয়ার জন্য সাহায্য করেছে। আমি তো কোনো মিমি নামের কাউকে চিনি না যে আমাদের এই কোম্পানিতে জব করে। কিন্তু হ্যাঁ, আমি একজনকেই চিনি, কিন্তু সে যে আমাদের এই কোম্পানির সিইও এর মালিকের মেয়ে মিমি। কিন্তু উনি তো লন্ডনে থাকে আর ওখানে প্রার্থনা শেষ করেছে। আর উনি তো আপনার থেকেও বড় হতে পারে, তাহলে কি করে উনি হবে? উনি তো হওয়ার কথা না। এসব কি বলছেন আপনি? আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আপনি হয়তো বা আপনার কোথাও ভুল হচ্ছে।
মিমি বিগত 2 বছর ধরে এই কোম্পানিতে জব করে। আমি এই কোম্পানিতে জব নিয়েছি 2.5 বছর হয়েছে, আর আমি এই 2.5 বছরে জানতে পারবো না যে মিমি নামের একটা মেয়ে এখানে এই কোম্পানির ম্যানেজার। কিন্তু এটা ঠিক যে এই কোম্পানিটা অনেক বড় আর অনেক জায়গায় এখানে অফিসে আছে, আর প্রধান অফিসটাও এখানে। মেয়েটার কথা যেন আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তার মানে মিমি মিমি না, মিমি কিন্তু মেয়েটা তো মাত্র বললো যে এই কোম্পানির মালিকের মেয়ে নাকি লন্ডনে থাকে। তাহলে এই মিমি কে? না, এসব কিছু এখন ভেবে লাভ নেই। এখন শুধু আমাকে জিজ্ঞেস করতে হবে যে আসল কারণটা কি। আরে ওসব কথা বাদ দাও, কিন্তু তুমি এখন একটা কথা বলো যে তোমার নামটা কি, সেটা তো বলবে। আমি এক মনে শুধু এসব কথাই ভাবছি, আর মেয়েটা নিজের মনে বলে যাচ্ছে। তখনই আমার হোশ আসে মেয়েটার কথায়। এই যে হিরো, তুমি তো দেখছি কোথাও হারিয়েই যাচ্ছ। তোমার তো দেখছি ভাব বেড়েই যাচ্ছে। দেখতে সুন্দর আর স্মার্ট বলে এমন ভাব দেখাচ্ছ নাকি? আরে না, তেমন বিষয় না। আসলে আমি একটা জিনিস নিয়ে ভাবছিলাম, তাই তোমার কথা এতটা শুনতে পাইনি। আমি এতিম, আমার কেউ নেই ফ্যামিলিতে আমি ছাড়া। আর চাকরিটা কিভাবে পেলাম তোমাকে তো বললাম। ও, তাহলে তো ভালোই হলো। যাই হোক, আগে আমি তো আমার নামটা তোমাকে বলেছি। যাই হোক, আমরা দুজন কি বন্ধু হতে পারি? মেয়েটা হেসে আমাকে হাত বাড়িয়ে দিয়ে বলল। তখন আমি মেয়েটাকে বললাম, হ্যাঁ, বন্ধু তো হওয়া যায়। যেহেতু এক ডিপার্টমেন্টে আপনার আর আমার কাজটা পড়েছে, তাহলে তো বন্ধু হওয়া যায়। তখন এই মেয়েটার রহস্য চোখে আমার উদ্দেশ্যে বলে ওঠে, একটা কথা বলবে? তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, আমার তেমন কেউ নেই। কিন্তু কেন বলুন তো? না, এমনি বলছি। যাই হোক, এসব কিছু এখন আর করার প্রয়োজন নেই, রাস্তা ক্লিয়ার আছে। মনে মনেই বললাম। মানে বুঝলাম না, এখন কিছু করার দরকার নেই মানে? আর ফিস করে কি বলছো নিজের মনে? আরে ওসব কথা বাদ দাও, দুপুরে তুমি আমার সাথেই লাঞ্চ করবে, ঠিক আছে? আমি তোমার জন্য একসাথেই লাঞ্চ নিয়ে আসবো। আমি দুপুরে গিয়ে রান্না করব। মাত্রই তো আমরা বন্ধু হলাম, এর মধ্যে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। তোমাকে আমি বলছি আমার সাথে লাঞ্চ করবে, কিন্তু তুমি বাসায় যাবে বলছো। কথাটা বলে মেয়েটা অভিমান করে, তাই মেয়েটার উদ্দেশ্যে বলে ওঠে, আরে ঠিক আছে ঠিক আছে, এভাবে রাগ করার কিছুই নেই, তোমার সাথে লাঞ্চ করব। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই অফিসে যাচ্ছি। এমনিতে অফিসে যাওয়ার ইচ্ছে নেই। আমি যে এই অফিসের মালিক কেউ জানে না, কারণ কেউ আমাকে কখনো দেখেনি। আর এই কোম্পানির আমি ম্যানেজার না। আমি এদিকে মিথ্যে বলেছি আদিকে। আজ যদি সব কিছু জানতে পারি তাহলে তো অনেক সমস্যাই হয়ে যাবে। তাই আব্বুর ম্যানেজার ঈশানকে দিয়ে বলেছি যে আমি অন্য একটা ডিপার্টমেন্টের ম্যানেজার ছিলাম, তাই এখানে নতুন করে আমি জয়েন হব ওদের ম্যানেজার হিসেবে, যেন আগে কোনোভাবে আমাকে সন্দেহ না করতে পারে আদি। অফিসে এসেই দেখলাম আদি আর আদির পাশে একটা মেয়ে, দুজনেই হাসি খুশি হয়ে কথা বলছে। এটা দেখার পর আমার জন্য পুরো শরীরটা জ্বলে পড়ে যাচ্ছে। আমি আর শ্রাবণী কথা বলছি, তখনই একটা ছেলে এসে বলে আজকে এখানে নতুন ম্যানেজার জয়েন হবে। তখন আমার উদ্দেশ্যে শ্রাবণী বলে ওঠে, উনি হচ্ছে আমাদের এই কোম্পানির ম্যানেজার, এমনকি স্যারের বিশ্বস্ত। ও, তার মানে তুমি যে মিমির কথা বলেছো ও অন্য ডিপার্টমেন্টের ম্যানেজার ছিল, আজকে উনি আমাদের এখানে জয়েন হবে। তাহলে তো বুঝলাম এখন। আমি যেন এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম, কারণ আমার প্রথমে কেমন জানি না খটকা লাগছিল। এখন পুরোটা ক্লিয়ার হয়ে গেল, কারণ আমি কোনো বড়লোক মানুষের অনুদান চাই না, সেজন্য আমার কাছে অস্বস্তিকর লাগছিল। এখন পুরোটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি যেন ওদের আর হাসাহাসি সহ্য করতেই পারছি না। আমি ভেতরে ঢুকতেই সবাই আমাকে সালাম দেয়, আর ঈশান সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আমি আমার চেয়ারে গিয়ে বসি। তখন ঈশানকে ডাক দিয়ে বলি আদিকে যেন আমার ডেস্কের সামনে নিয়ে আসা হয়। আমাকে আগে কাজ দেওয়া হয়েছে, তাই আমি আমার কাজটা সম্পূর্ণ করে বসে রইলাম। তখনই, তুমি তো কাজে অনেক স্মার্ট, অনেক তাড়াতাড়ি তুমি কাজ শেষ করে ফেলেছো। আমি কখনো এত তাড়াতাড়ি আজ পর্যন্ত কাউকে দেখিনি কাজ শেষ করে ফেলতে। না, আসলে আমি যা করি তা সবসময় মন দিয়ে করার চেষ্টা করি। আমি তোমার মাত্র সিভিটা দেখলাম, আসলে তুমি অনেক ট্যালেন্টেড একটা মানুষ। আমাদের কথার মাঝে ঈশান নামের ছেলেটা আমাকে বলে যে ম্যামের কেবিনের পাশে আমার সিট দেওয়া হয়েছে, তাই তো আমার সিটটা ওখান থেকে নিয়ে ম্যামের ওখানে নিয়ে যায়, মানে মিমির কাছে। আমি তো কিছুই বুঝলাম না আমাকে ওখানে কেন নিয়ে গিয়েছে। আমি একদম মিমির পাশে গিয়ে বসলাম। তখনই মিমি বলে ওঠে, আচ্ছা, তোমার ওই মেয়েটার সাথে এত কিসের কথা?
তুমি এসেছো এখানে জব করতে, এত কথা বলো কেন? হঠাৎ করে মিমির এমন রাগান্বিত চোখ দেখে আমি ভয় পেয়ে গেলাম যে হুট করে ওর আবার কি হলো, এত রেগে গেল কেন। আমি তো মিমির এমন রাগ দেখে ভয় পেয়ে গেলাম, তাই ভয়ে ভয়ে ওকে বললাম, কই, আমি তো কিছু করিনি, ও তো আমার সাথে নিজে এসে কথা বলছিল। এখন থেকে তুমি কোনো মেয়ের সাথে কথা বলবে না, চুপচাপ সব সময় আমার এখানেই বসবে আর এখানেই তুমি সব কাজ শেষ করবে, বুঝতে পেরেছো? আমি ওর সাথে কথা বলেছি, তার জন্য কি তুমি আমাকে এখানে নিয়ে এসেছো? না। আমি ঠিক বুঝতে পারলাম, আমি কিছু বললাম না, চুপ করে নিজের কাজ করছি। তখনই মিমি বলে ওঠে, চলো, আমি আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। মানে কি বলছো? এখানে অনেক কাজ আছে, আমি এখন তোমার সাথে বের হব? মিমি তখন রেগে আমার মুখে হাত দিয়ে আমার সামনে চলে আসে। ওর নাকের গরম নিঃশ্বাস আমার মুখে পড়তে লাগলো। তখন মিমি বলে, আমি তোমার বস, আমি যা বলবো তাই হবে, ওকে? আমি ভয়ে বললাম, হ্যাঁ ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। মিমি হাসি দিয়ে বলে, তুমি তো ভয়েই শেষ। তো চলো এখন। মিমি আমার হাত ধরে বাইরে নিয়ে যেতে লাগলো। আশেপাশে সবাই তাকিয়ে রইল, আর বিশেষ করে শ্রাবণী রেগে কেমন মুখ ফুলিয়ে রেখেছে। মিমি আমাকে নিয়ে একটা রিকশায় ওঠে, এরপর আমাকে নিয়ে একটা পার্কের সামনে যায়। আচ্ছা, এখানে আমরা আসলাম কেন? তোমাকে আমি একটা কথা বলতে চাই, যে কথাটা আমি তোমাকে এতদিন বলবো বলবো করেও বলতে পারছি না। কি এমন কথা যে তুমি আমাকে বলতে পারছো না, তার জন্য তুমি আমাকে এই পার্কের মধ্যে নিয়ে এসেছো? দেখো, এখন কিন্তু আমি প্রচুর পরিমাণে রেগে যাচ্ছি, তুমি কি আমার কথা শুনবে নাকি? আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার কথা শুনছি, তাই না? তাহলে আমার সাথে ভিতরে চলো, এরপরে আমি তোমাকে বলছি। বস, আমি আপনার কথা মতো ওকে ফলো করেছি আর ওকে দেখেছি একটা ছেলের সাথে একটা পার্কে ঢুকতে। আমার মাথা গরম হয়ে গিয়েছে রে টনি। আজকে ওই ছেলেকে আর মিমিকে আমি কি করব জানি না। ও আমার ভালোবাসাকে প্রত্যাহার করেছে, ওকে আমি ছাড় দিব না। ভাই, আমি লোকজন নিয়ে তৈরি আছি, আপনি লোকেশনে চলে আসেন। আজকে মিমির আমি এমন একটা কিছু করব যা ও কখনো ভাবতেই পারেনি। আজকে আমি ওর সাথে বাসর রাত করব। সহজভাবে আমার কথা শোনেনি, তাহলে আমাকে এখন দ্বিতীয় রাস্তা ধরতেই হবে। ভাই, আমি ওকে ধরে নিয়ে আমাদের আড্ডাখানায় নিয়ে যাচ্ছি, আপনি আমাদের ওখানেই আসুন। ঠিক আছে, তোরা ওকে ওখানেই ধরে নিয়ে যা, আমি আসতেছি। আর হ্যাঁ, তোরা ওর ওসব নিয়ে ভাবতে হবে না, থানা পুলিশ আব্বু সব দেখে নিবে, তোদের শুধু যা করতে বলেছি তাই কর। তখনই মিমি আমার সামনে হাঁটু গেড়ে হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, আদি, জানি না তুমি কিভাবে সত্যি বলবে, মানে মানবে কি না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্রথম দিন দেখার পর থেকেই তুমি আমার স্বপ্নে এসে গেছো, যাকে আমি স্বপ্ন থেকে বের করতেও পারছি না। তুমি কি সবসময় পাশে থাকবে আদি? তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি যেন এমন কথার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মিমি হাঁটু গেড়ে আমাকে কথাগুলো বলতে লাগলো। আশেপাশে পার্কে থাকা সবাই আমাদের দিকে তাকিয়ে রইল। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি মিমের হাত ধরে ওকে উঠিয়ে জড়িয়ে ধরে বললাম, আমি হচ্ছে তোমাকে ভালোবাসি। তখনই পেছন থেকে কেউ এসে আমার মাথায় আঘাত করে, তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। আমার কিছু আর মনে নেই। কিছু লোক এসে আমাকে আর আদিকে তুলে নিয়ে যায়। যখন আমার জ্ঞান ফিরে দেখি আমার হাত পা বাঁধা, আমার সামনে আদি, ওর হাত পা বাঁধা অবস্থায়। তখনই দেখলাম গোডাউনের মধ্যে কেউ প্রবেশ করছে। যখনই তার মুখের দিকে তাকালাম, আমি যেন 400 ভোল্টের শর্ট খেলাম, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আকাশ। আকাশ, তুই আমাকে এখানে তুলে নিয়ে এসেছিস? তুই এত বড় একটা জঘন্য কাজ করতে পারিস? তুই আমার ভালোবাসাকে প্রত্যাহার করেছিস? তুই ভেবেছিস তোকে আমি ছেড়ে দিব? আকাশ, তুই কাজটা কিন্তু একদম ঠিক করিসনি। আমার বাবা যদি জানতে পারে না, তাহলে কিন্তু তোর খবর আছে। তোর বাবা কখনোই জানতে পারবে না তুই কোথায় আছিস। আর আজকে তোর এমন অবস্থা করবো যে তুই সমাজে কখনো মুখ দেখাতে পারবি না। আকাশ, তোকে আমি আমার বন্ধু মনে করতাম, আজ তুই এসব বলছিস? আমার তো তোর সেই আগে থেকে এই শরীরের উপর লোভ ছিল, কিন্তু সামলে রাখতাম। তোর কথা ভেবে আমি কত মেয়েকে কি করেছি বুঝবি না তুই। আমি সাইকো হয়ে গেছি তোর প্রেমে। আমার জ্ঞান ফিরতেই নিজেকে একটা গোদাম ঘরে আবিষ্কার করলাম। তখনই দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে একটা ছেলে, আর ছেলেটা একটা মেয়ের কাছে এগোতে লাগলো। ভালো করে তাকিয়ে দেখি মেয়েটা যে আর কেউ না, মিমি। তখন আমি ছেলেটাকে রেগে বলে ওঠি, তুই আর এক পাও মিমির দিকে বাড়াবি না, না হলে কিন্তু তোর খবর আছে। আর আমরা তোর কি ক্ষতি করেছি যার জন্য তুই আমাদেরকে এখানে ধরে নিয়ে এসেছিস?
ওরে সোনা কুমার, তুই কিছুই জানিস না মনে হচ্ছে। শালা ফকিরের বাচ্চা ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন জেগেছে, তাই না? কি ভেবেছিস মিমিকে ফুসলি ওকে তুই পটিয়ে ওর বাবার সবকিছু আত্মসাৎ করবি তুই? ছেলেটার কথা আমি যেন কিছুই বুঝে উঠতে পারছি না। আমি যেন হতভম্ব হয়ে ছেলেটার দিকে তাকিয়ে রইলাম। তখন ছেলেটা আবার বলে ওঠে, তুই কি ভেবেছিস যে তুই মনে করেছিস ওকে ভালোবাসার ছলনায় ভাসিয়ে ওসব কিছু নিয়ে যাবে? তোকে এখানে মেরে আমি পুঁতে দিব, আর আজকে আমি মিমির সাথে বাসর রাত করব। মিমির টাকা পয়সা মানে? কিছুই তো বুঝলাম না। আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, তুই জানিস না মিমি যে চৌধুরী গ্রুপের একমাত্র মালিক, আর তুই না জেনে কি এমন ঢং করছিস? আবার যেন আর বুঝতে বাকি রইল না যে মিমি আসলে কে, ওর আসল পরিচয়টা কি। আর মিমি আমার সাথে এত বড় একটা ছলনা করতে পারলো। আজকে ওর জন্য আমার মা বাবাকে গালি শুনতে হলো। আমি কখনো চাইনি যে কোনো বড়লোক বাবার মেয়েকে বিয়ে করে তার সম্পত্তি আমি আত্মসাৎ করব। তোকে আমি পরে দেখে নিব। আজকে তো আমি আমার জানকে নিয়ে খেলা করব, তারপর আমি তোকে দেখছি। কথাটা বলে যখনই মিমির দিকে ও হাত বাড়াবে, আমি আমার হাতের রশিটা সর্বশক্তি দিয়ে খুলে ফেলি। এরপরে আমি চেয়ার থেকে উঠে ওকে একটা লাথি দিয়ে দূরে গিয়ে পড়ে। এই টনি, দাঁড়িয়ে আছিস কেন? শালাটাকে ধরে এখনই ওকে সাইজ কর। এরপর দেখছি হারামজাদাটার শরীরের ভেতরে কত পরিমাণ তেল আছে। শালা ফকিরের বাচ্চা, তোর তো সাহস কম না, তুই আমাদের বসের গায়ে হাত তুলিস। আজকে তোকে শেষ করে ফেলবো। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ধর শালাকে। ছেলেগুলো আমাকে হালকাতে নিয়ে ভেবেছে আমি ফাইট করতে পারি না, কিন্তু ওরা জানে না আমি গ্রামে থাকতে কুস্তিগিরিতে নাম্বার 1 ছিলাম। সবগুলোকে পিটিয়ে একসাথে সবার হাড্ডি গুড্ডি প্রায় ভেঙে ফেললাম। আকাশ তার পিস্তল বের করে আমাকে বলল, তুই অনেকবার বেড়েছিস, তোকে ওপরে পাঠিয়ে দিয়ে আমি সবকিছু শান্ত করে দিব। তোর অনেক সাহস, তোর গায়ে শক্তি আছে, কিন্তু এই বোধের তোকে একদম নিঃস্ব করে দিবে। তখনই আমি পাশে একটা চেয়ার দেখলাম। আমি সেটা ছুঁড়ে মারলাম, ওর হাত থেকে পিস্তলটা পড়ে যায়। আমি দৌড়ে গিয়ে ওকে ঘুষাতে লাগলাম। এর মধ্যেই তখন পুলিশ চলে আসে। মা, তুই ঠিক আছিস তো? আমার সিকিউরিটিটা খবর দিয়েছে তোকে নাকি কারা যেন ধরে নিয়ে গিয়েছে। তাই তো লোকেশন ট্র্যাক করে আমি এখান পর্যন্ত চলে এসেছি। তুই ঠিক আছিস তো? বাবা, আজকে আমাকে আকাশ তুলে নিয়ে এসে। কথাটা বলে কান্না করতে করতে আব্বুকে জড়িয়ে ধরি। কান্না করিস না মা, আমি সবকিছুই জানতে পেরেছি। আকাশের বাবা আসলে ড্রাগসের ব্যবসা করে। আজকে সবকিছুই ফাঁস হয়ে গিয়েছে। ওকে এখনই তুলে নিয়ে যাবে। পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে যেতে লাগলো। আমি গোডাউন থেকে বের হয়ে যাই। আমি দেখতে পাচ্ছি যে বাইরে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, আর মিমি তার বাবাকে জড়িয়ে ধরে আছে। তার মানে আমার আর কোনো সন্দেহ নেই মিমি যে চৌধুরী গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক। আমি যে কোম্পানিতে জব করি ওই কোম্পানির মালিক হচ্ছে মিমি। ভাবছি আমি ওই কোম্পানি থেকে রিজাইন নিয়ে নেব, কারণ আমি কখনো অনুদান চাই না। এসব ভাবতে আমি বাসার দিকে যাচ্ছি। তখনই মিমি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, আদি, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তো তোমাকে ভালোবাসি। আমি আমার কাছ থেকে মিমিকে ছাড়িয়ে নিই আর বলতে শুরু করি, ভালোবাসা? ভালোবাসার তুমি কিছু বোঝো নাকি? তোমরা তো একজন মানুষের মন নিয়ে খেলতে পারো। আমি সত্যি মিমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে মিথ্যা বলেছো। তুমি আমাকে মিথ্যা বলে শুধু আমাকে ঠকিয়েছো। আমি বড়লোক মেয়েদেরকে কেন বিশ্বাস করি না জানো? কারণ ওরা কাউকে ভালোবাসতে পারে না। ওরা শুধু অভিনয় জানে। ওরা শুধু গরিব ছেলেদেরকে তাদের প্রেমে জালে ফেলে এরপর তাদের সঙ্গে ছলনা করে। এটা যে তাদের একটা খেলা। এই প্রেম খেলায় তারা যে সব সময় জয়ী হয়ে থাকে। মিমিকে এসব বলে আমি ওখান থেকে সোজা বাসায় হাঁটা ধরলাম। পুরো শরীরটা খুবই ক্লান্ত লাগছে, তাই আমি রুমে এসে শুয়ে পড়লাম। তখনই আমার রুমে আন্টি প্রবেশ করে আর বলে ওঠে, কি হয়েছে বাবা? তোমার এমন মন খারাপ কেন? কিছু হয়েছে নাকি? আমাকে বলো, কি হয়েছে? না আম্মা, তেমন কিছু হয়নি, এমনি মনটা খারাপ। নিজের আম্মাকে কেউ মিথ্যা বলে না। বাবা, কি হয়েছে আমাকে সব খুলে বলো। আমি বুঝি ছেলের কষ্ট। হয়তো তোকে আমার পেটে ধরতে পারি নাই, তার মানে এই না যে তোর কষ্ট আমি বুঝবো না। কি হয়েছে আমাকে বলো। আম্মা অনেক জোর করছিল, তাই বাধ্য হয়ে কান্না করতে করতে সবকিছু খুলে বলি। তখন আম্মা বলে ওঠে, বাবা, এটা ঠিক না। হয়তো তুই যা মনে করিস সব কিন্তু এরকম না বাবা। কেউ আছে, তারা শুধু একটু প্রিয় মানুষের ভালোবাসাটাই চায়, আর কিছু না। সে যদি তোকে ভালো না বাসতো তাহলে আমার মনে হয় না।
সে কখনো তার নিজের ব্যক্তিগত জীবনটা তোর কাছে লুকিয়ে রাখতো। সে তোকে সত্যি ভালোবাসে। বিদায়, তোর কথা সে চিন্তা করে তোকে নিয়ে ভাবে। আমার কথায় এখন যেন আমার মনের দরজাটা খুলে গেল। সত্যি তো তাই। ও চাইলে তো আমার সাথে ছলনা করতে পারতো, তাহলে কেন আমি ওকে ভুল বুঝলাম? শুধু আমার কাছে ও সত্যিটা লুকানোর জন্য এসব ভাবছিলাম। তখনই ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, বাবা, বাবা তুমি কোথায় আছো? আমার মেয়ে রিমিকে বাঁচাও বাবা। ও যে হসপিটালের বেডে শুয়ে আছে, আর ও যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাবা। কথাটা শোনার পর যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে হসপিটালের দিকে ছুটতে লাগলাম। হসপিটালের সামনে আসতে দেখলাম যে মিমির বাবা হসপিটালের সামনে দাঁড়িয়ে কান্না করছে। আমাকে দেখে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি আমার একমাত্র মেয়েকে বাঁচাও বাবা। ও যে সত্যি তোমাকে ভালোবাসে। ও যে তোমার চলে যাওয়া মেনে নিতে পারেনি, তাই তো সুইসাইড করতে চেয়েছে বাবা। আমি আঙ্কেলকে সান্ত্বনা দিতে লাগলাম। ডাক্তার এসে বলল অপারেশন করা হয়েছে, কিন্তু এখনো পেশেন্টের সেন্স আসে না। আমি আল্লাহ তাআলার কাছে পরিহাত জানানোর জন্য 2 হাত তুলে বলতে লাগলাম, হে আল্লাহ, তুমি আমার মেমিকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি তো এতিম, তোমার বন্ধুও এতিম ছিল, তুমি এতিমের কথা রাখো। তখন এই ডাক্তার এসে বলে রোগীর সেন্স এসেছে, কিন্তু আদিকে তাকে ডাকছে। আমি দৌড়ে ওর কাছে যেতে, আমি বাঁচতে চাই না। যে জীবনে আমি আদিকে পাবো না, এই জীবনে কি করব? আমি দৌড়ে মিমির কাছে গেলাম। মিমির কাছে গিয়ে ওর হাতটা জড়িয়ে ধরলাম। ধরে বললাম, এই তো মিমি, আমি কোথাও যাইনি, আমি আছি, তোমার কাছেই আছি, আমি কোথাও যাইনি। আদি তুমি এসেছো? তুমি কখনো আর চলে যাবে না তো আমাকে ছেড়ে? না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি বলো, তুমি এমন একটা কাজ কি করে করতে পারলে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করে বাঁচবো? তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকি বলো তো? আমি মিমিকে জড়িয়ে ধরে বললাম, আমি তোমাকে ছেড়ে আর কখনোই যাব না। সবসময় তোমাকে আমার এই বুকে জড়িয়ে ধরে সবসময় রাখবো। কথা দিচ্ছ তুমি আমাকে ছাড়া আর কোথাও যাবে না? কথা দিচ্ছি, আমি আমার পাগড়িটাকে ছেড়ে কোথাও যাব না। এর মধ্যে তখনই মিমির আব্বু কেবিনে প্রবেশ করে বলে, যেহেতু সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আর দেরি কিসের? তখনই দেখলাম আম্মাও চলে এসেছে। তখন বলে, আমারই একই কথা, শুভ কাজে দেরি কিসের? মিমি তো লজ্জায় আমার বুকে মুখ লুকালো। এটা দেখে আন্টি আর মিমির আব্বু হাসতে হাসতে বাইরে চলে যায়। দেখতে দেখতে আমার আর মিমির বিয়ের কাজটা সম্পন্ন হয়ে যায়। আমি বাসার ঘরে প্রবেশ করতে মিমি আমাকে দেখে খাট থেকে নেমে আমার পা ধরে সালাম করে। এরপর খাটে এসে বসে পড়ে। মিমি ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে খাটের ওপর। আমি আস্তে আস্তে করে খাটের সামনে গিয়ে মিমির ঘোমটাটা ওঠালাম। মিমি লজ্জায় মাথা নিচু করে রইল। আমি ওর মুখ তুললাম। তখন মিমি বলে, এই তোমার লজ্জা করছে না গো? ও মা, লজ্জা করবে কেন? আমি তো ভাবছি আজকে তোমার সাথে কুস্তিগিরি করব। যা শয়তান, হয়ে কিছু আর কেন না? না গো, আজকে খেলা হবে। এই তুমি আমাকে তোমার ওই মনে সারা জীবন বন্দি করে রাখবে? আকাশে মুষলধারে ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। যেন এই বৃষ্টি আমাদের দুজনের ভালোবাসার মিলনটা আরো রোমান্টিক করতে স্বাগতম জানাতে আসছে। পরিবেশটা অনেকটা রোমান্টিক লাগছিল। মিমি আমার কাঁধে মাথা রেখে কথাগুলো বলছিল। আমি আর মিমি দুজন বেলকনিতে বসে বৃষ্টির রোমান্টিক খেলা দেখছিলাম। ভালোবাসা এক অপরূপ মায়া, যে মায়া থেকে কখনো কেটে ওঠা সম্ভব না। আমি মিমির ঠোঁট নিজের দখলে করে নেই। এরপর আমাদের এক ভালোবাসার পূর্ণতা শুরু হয়, যে ভালোবাসার শেষ নেই, শুরু আছে। আপনাদের কাছে একটা দোয়া চাই আমার বন্ধু রায়হানের জন্য। আমার বন্ধু তার খালাতো বোনকে ভালোবাসতো। তাদের ভালোবাসা 4 বছর তার ফ্যামিলিকে জানায়। সবাই রাজি, এবং কি মেয়ের মা রাজি, বাবা রাজি। আমার বন্ধু খুশি। আমাকে বলেছে তার বিয়ে এই কোরবানির ঈদে, কিন্তু তার যেন এই ভালো কপালটা সইল না, কারণ তার খালাতো বোনের চাচাতো ভাই তাকে পছন্দ করে। তাই তার চাচা তার বাবাকে বলে তাদের বিয়েটা ঠিক করে ফেলে। এবং আমার বন্ধু আমাকে জানায় তারা নাকি কেনাকাটাও শুরু করেছে। আমার বন্ধু চেষ্টা করতেছে তার ভালোবাসা পূর্ণতা পেতে। দয়া করে তার জন্য দোয়া করবেন, কারণ আমার একটা মাত্র ভালো বন্ধু। সে তার কষ্টে আমিও কষ্ট পাই। তো আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কথাটা ছিল রাইটারের বন্ধু হতে পারে হয়তো বা, আমি অতটা কিছু জানি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দোয়া করবেন। আর সবাই দোয়া করবেন যেন তার ভালোবাসাটা পূর্ণতা পায়।